বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি নতুন ছোট গল্পের আলোচনার ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে এবং সাহিত্য রসপ্রেমী প্রত্যেকটি মানুষকে। যারা সাহিত্য পড়তে, শুনতে বা বুঝতে ভালোবাসেন তাদের জন্য আজকের আমার এই এপিসোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি কথা বলবো বাংলা সাহিত্যের বিখ্যাত ছোট গল্পকার বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের লেখা একটি সুন্দর ছোট গল্প তাজমহল বিষয়ে। গল্পটার মধ্যে একই সঙ্গে অপূর্বভাবে তাজমহলের ঐতিহাসিকতা, তার প্রাকৃতিক সৌন্দর্য, তাজমহলের মর্মর সৌধের ভেতরে থাকা শাহজাহান এবং মমতাজের প্রেম কাহিনী এবং তার সঙ্গে বাস্তব জীবনে ভালোবাসার সাইকোলজি বা মনস্তত্ত্ব কিভাবে মিলেমিশে এক হয়ে গেছে, আজকের আলোচনা থেকে আমরা এই সমস্ত কিছু বুঝে নেব। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। তাজমহল গল্পটা শুরু হচ্ছে কথক বা গল্পকার, যিনি গল্পের লেখক, তার নিজের জবানিতে বা তার নিজের বলা বক্তব্যে। প্রকৃতপক্ষে বনফুল নিজেও ছিলেন পেশায় একজন ডাক্তার। এখানে আমরা দেখছি যিনি গল্পের কথক বা গল্প যিনি বলছেন তিনিও নিজে পেশায় একজন ডাক্তার। তো পেশায় ডাক্তার এই গল্পের কথক গল্পের শুরুতেই বলছেন যে জীবনে তিনি যখন প্রথমবারের জন্য তাজমহল দর্শন করেছিলেন তখন সেই দেখাটা তার চোখে বা তার মনে খুব একটা গভীর স্থায়ী প্রভাব ফেলতে পারেনি। প্রথম যখন তিনি ট্রেনে করে আগ্রা শহরে ঢুকছেন সেই সময় গাড়ির ভেতর থেকেই কেউ একজন তাকে সহযাত্রী বলে উঠেছিলেন, ওই দেখো তাজমহল দেখা যাচ্ছে। তো গাড়ির জানালা দিয়েই মুখ বাড়িয়ে তিনি জীবনে প্রথম তাজমহল দর্শন করেছিলেন এবং তখন যখন তিনি তাজমহল গাড়ি থেকে দেখছেন তার দেখে মনে হয়েছিল একটি সাধারণ চুন সুরকি দ্বারা নির্মিত সাদা রং করা মসজিদের মতন দেখতে একটি সৌধ বা একটি স্ট্রাকচার তিনি চোখের সামনে দেখছেন। তাজমহল প্রেমের সৌধ বা প্রেমের মর্মর প্রতীক, যাকে দেখবার আগে আমাদের মনের মধ্যে অনেক ধরনের রোম্যান্টিক চিন্তাভাবনা স্থান লাভ করতে শুরু করে। সেই তাজমহলকে প্রথম দেখে কথকের কিন্তু খুব একটা আকর্ষণীয় বা খুব একটা গ্রহণযোগ্য বিশাল কিছু মনে হয়নি। তিনি বলছেন, শুধু তাজমহলের দিকে তাকিয়ে আমার একটি ভাবনা মনে এলো, এর ঐতিহাসিক গুরুত্ব কতখানি। সম্রাট শাহজাহান, যিনি কিনা মৃত্যুর পূর্বদিন পর্যন্ত তার প্রিয়তমা বেগম মমতাজের কথা স্মরণ করে আগ্রা ফোর্ট থেকে চুপচাপ বসে চেয়ে থাকতেন, দূরে দেখা যাচ্ছে সেই তাজমহলের দিকে এবং মৃত্যুর প্রহর গুনতেন। তার মৃত্যুর পর তার পুত্র আলমগীর বলে যার উল্লেখ আছে, যার প্রকৃত নাম ঔরঙ্গজেব, তিনি কিন্তু পিতার সঙ্গে এতটাও নিষ্ঠুরতা করতে পারেননি যে তার শেষ ইচ্ছাকে তিনি সম্মান জানাবেন না। তাই ঔরঙ্গজেব তার পিতার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তার মায়ের কবরের পাশেই তার পিতাকে কবর দিয়েছিলেন, অর্থাৎ তাজমহলের গভীরে যেখানে মমতাজের কবর রয়েছে তার পাশেই শাহজাহানকে মৃত্যুর পর কবর দেওয়া হয়েছিল। শুধু শাহজাহান বা মমতাজ নয়, এই তাজমহলের আশপাশেই রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ কবর, সেটি হলো শাহজাহান মমতাজের প্রিয় বড় পুত্র দারা শুকর কবর। তো এই সমস্ত বিষয় মনে মনে ভেবে আমাদের যিনি কথক রয়েছেন তিনি কিন্তু আপ্লুত হলেন তাজমহলকে প্রথমবার দেখে। যদিও তাজমহলকে প্রথমবার দেখার তার অভিজ্ঞতা তার দ্বিতীয়বার দেখার অভিজ্ঞতার থেকে কিন্তু তুলনামূলকভাবে একটু কম জনপ্রিয় ছিল। দ্বিতীয়বার তিনি যখন তাজমহলকে দেখলেন সেদিন ছিল পূর্ণিমার পরদিন। আগে তাজমহলকে পূর্ণিমার রাত্রে দর্শকদের জন্য খুলে দেওয়া হতো। তো সেই পূর্ণিমার পরদিন রাত্রিবেলা কথক যখন আবার তাজমহল দেখতে গেলেন তখন তিনি তাজমহলের প্রকৃত সৌন্দর্য ভিন্নভাবে আবিষ্কার করেছিলেন। তিনি বলছেন, যেন মনে হচ্ছে গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চারিদিক থেকে মর্মর ধ্বনি ভেসে আসছে। সেই মর্মর ধ্বনিগুলো প্রকৃতপক্ষে ছিল তাজমহলের সামনে থাকা ঝাউ গাছগুলির, কিন্তু কথকের এখানে মনে হয়েছে না, আসলে সেই মর্মর ধ্বনি যেন প্রাচীন ইতিহাসের যুগ থেকে উঠে আসা এক বুক নিংড়ানো কান্না, যে কান্নার শব্দ ধীরে ধীরে গুঞ্জিত হতে হতে তার কানে এসে প্রবেশ করছে। ধীরে ধীরে অস্পষ্ট আলোয় যখন তাজমহল তার চোখের সামনে উন্মুক্ত হতে শুরু করলো, তার প্রত্যেকটা মিনার, গম্বুজ, খিলান এবং প্রত্যেকটা মিনারেট সহযোগে, তখন তিনি অবাক হয়ে তার অপূর্ব সৌন্দর্য অনুধাবন করতে শুরু করলেন এবং অবাক হয়ে দেখলেন এ যেন শুধুমাত্র একটি মর্মর সৌধ নয়, শুধুমাত্র শ্বেত পাথরে তৈরি একটি পাথরের গম্বুজ বা একটি পাথরের তৈরি স্ট্রাকচার এটা কিন্তু নয়, তার মধ্যে যেন রয়েছে প্রাণের গুঞ্জন, যেন মমতাজের স্বপ্ন অদ্ভুত সুন্দর পূর্ণিমার আলো আধারিতে চোখের সামনে ধীরে ধীরে উদ্ভাসিত হয়ে উঠল তার।
তো এই দুটি তাজমহল দেখবার অভিজ্ঞতা গল্পের শুরুতেই বর্ণনা করেছেন আমাদের গল্পের কথক। এরপর তিনি বলছেন তিনি আগ্রা শহরে পার্মানেন্ট পোস্টিং হয়ে এলেন একটি দাতব্য চিকিৎসালয়ের ডাক্তার হিসেবে। এবং যথারীতি আমরা যখন কোনো একটি জায়গাতে নিত্যদিন থাকি এবং কোনো একটি স্থান দিয়ে প্রত্যেক দিনই আমাদের চলাফেরা করতে হয়, তখন সেই স্থানের অসাধারণ বিষয়গুলিও আমাদের চোখের সামনে সাধারণ বলে প্রতিভাত হয়। তাই ধীরে ধীরে তাজমহল সম্পর্কে এই স্বপ্নালু যে একটা তন্দ্রালু মনোবৃত্তি, সেটা ধীরে ধীরে কথকের নষ্ট হতে শুরু করলো। এখন তিনি তাজমহলের পাশ দিয়ে প্রত্যেক দিন নিত্য যাতায়াত করেন, তাই কোনো সময় হয়তো ফিরেও তাকান না তাজমহলের দিকে, কারণ এটি এখন তার প্রাত্যহিক জনজীবনের অংশ হয়ে উঠেছে। তো যাই হোক, এই গেল লেখকের চোখে বা কথকের চোখে তাজমহলের বৃত্তান্ত। এছাড়াও তাজমহল কেন্দ্রিক নানা খবর সবসময় বাতাসে উঠতে থাকে, যেমন কোন কন্ট্রাক্টর তাজমহলকে কেন্দ্র করে কত বড়লোক হয়ে উঠল, কোন ছোট ছোট দোকানদার বা হকাররা নকল তাজমহলের ছোট ছোট পাথরের মূর্তি তৈরি করে সেটাকে বিক্রি করে বড়লোক হয়ে উঠল, অথবা কোন গাড়িওয়ালারা ঠ্যাঙাওয়ালারা নতুন নতুন আগন্তুক যাত্রীদেরকে পেয়ে তাদের মাথায় বাড়ি মেরে বেশি করে পয়সা তাদের থেকে উপার্জন করে নিল তাজমহলকে কেন্দ্র করে। এই সমস্ত নানান রকম টুকটাক খবর। তো এই খবরগুলো তখন ধীরে ধীরে লেখকের কাছে বা কথকের কাছে ক্লিশে হতে শুরু করেছে বা পুরনো হতে শুরু করেছে, কারণ তিনি এখন আগ্রার পার্মানেন্ট বাসিন্দা। এরপর ঘটলো একটি নতুন ঘটনা, যেটা ডাক্তারবাবুর পেশাকে কেন্দ্র করে গড়ে ওঠা তার নিত্য দেখা অভিজ্ঞতার মধ্যে একটি অন্যতম অভিজ্ঞতা। ডাক্তারবাবু বলছেন একদিন তিনি তার দাতব্য চিকিৎসালয়ে বসে আছেন। এমন সময় সেখানে চিকিৎসালয়ে প্রবেশ করলেন এক ব্যক্তি, এক বৃদ্ধ মুসলমান ব্যক্তি, গায়ে ফকিরদের মতো সাদা রঙের জোব্বা পরা, তার রয়েছে লম্বা দাড়ি এবং তিনি পিঠে একটা ভারী ঝুড়িকে বহন করে নিয়ে আসছিলেন। ডাক্তারবাবু সামনে যখন এসে সে তার ঝুড়িটা নামালো, ডাক্তারবাবু প্রথমে ভেবেছিলেন সে বোধহয় কোনো একটি মেওয়াওয়ালা বা কোনো কিছু মালপত্র বিক্রি করতে এসছে, কিন্তু পরবর্তীকালে তিনি বুঝতে পারলেন যে ওই ঝুড়ির ভেতর প্রকৃতপক্ষে রয়েছে একটি মানুষ। লোকটি সেই ঝুড়িটাকে নামিয়ে সেই ঝুড়ির ভেতরে বসে থাকা একজন বোরখা পরা বৃদ্ধাকে দেখিয়ে বলল যে ইনি তার বিবি বা বেগম এবং তার বেগমের একটি রোগ হয়েছে। প্রাথমিকভাবে ঝুড়ির সামনে যেতেই আমাদের গল্পের কথক ডাক্তারবাবু প্রচণ্ড একটি দুর্গন্ধ নাকে অনুভব করলেন। তারপর সেই বিবি সাহেবকে যখন হসপিটালের ভেতরে নিয়ে গিয়ে তার মুখের বোরখা একরকম জোর করেই খুলিয়ে দেখতে যাওয়া হলো তার রোগটা কি হয়েছে, তখন প্রথম দিকে বোরখা খুলতে একটু অস্বস্তি হলেও পরবর্তীকালে বিবি সাহেব কিন্তু বোরখা খুলে চিকিৎসা করাতে রাজি হলেন। তার সামনে যদিও তখন দাঁড়িয়েছিলেন তার নিজেরই স্বামী এবং ডাক্তারবাবু নিজে। তো ডাক্তারবাবু বোরখা খুলে দেখলেন ভদ্রমহিলার মুখের অর্ধেকটা সম্পূর্ণরূপে পচে গেছে। তার মুখের অর্ধাংশের গাল পুরো পচে গলে ঝুলে পড়েছে এবং গালটা প্রায় নেই, সেটা শূন্য হয়ে গেছে এবং সেই গালের জায়গা থেকে বীভৎসভাবে দাঁত সেখান দিয়ে বেরিয়ে আছে, যেন মনে হচ্ছে কোনো একটি বীভৎস মূর্তি দাঁত বার করে হাসছে এবং সেখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছে। ডাক্তারবাবু প্রাথমিক দর্শনেই বুঝতে পারলেন রোগটির নাম ক্যাঙ্ক্রাম অরিস। এই রোগ হলে মুখের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পচে যায়, মাড়ি থেকে রক্তপাত হয়, প্রচণ্ড দুর্গন্ধ হয় এবং রোগটি হলে কিন্তু রোগী খুব বেশি দিন বাঁচতে পারে না। তার মুখের অর্ধাংশ গাল প্রায় গলেই পড়ে গেছে। এটি একটি ভয়ঙ্কর ধরনের ইনফেকশন। কিন্তু অবাক কাণ্ড, তার স্বামী কিন্তু নির্বিকারভাবে তার স্ত্রীকে পিঠে করে বয়ে নিয়ে বেড়াচ্ছে এবং সমানেই দিন থেকে রাত্রি তার সেবা করে চলেছে। এর পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখি ইনডোরে কোনো সিট না থাকার জন্য ডাক্তারবাবু এই রুগীটিকে হসপিটালেরই বারান্দায় আশ্রয় নিতে বলেন। তার স্বামী যথারীতি স্ত্রীর সঙ্গে থেকে যান হসপিটালের বারান্দায়, কিন্তু হসপিটালের বারান্দাতেও এই রুগীকে রাখা বেশি দিন সম্ভব হলো না, কারণ অন্য সব রুগীরা অবজেকশন করতে আরম্ভ করলো বা তারা বারণ করতে লাগলো যে এই রকম দুর্গন্ধযুক্ত একটা রুগীর সঙ্গে কেউ টিকতে পারছে না। শুধুমাত্র হসপিটালের স্টাফ বা গ্রুপ ডি কর্মচারীরাই নয়, ম্যাথররা পর্যন্ত এই বৃদ্ধার সামনে যেতে চায় না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাদেরকে হসপিটাল থেকে বার করে দিতে হলো, যদিও হসপিটালের সামনেই একটি বড় গাছের তলায় ডাক্তারবাবু তাদের থাকতে বললেন আপাতত, কারণ যা রোগ তার হয়েছে এই রোগের চিকিৎসা প্রত্যেক দিন করা দরকার। বাড়ি থেকে আসা যাওয়া করে বা আউটডোরে দেখিয়ে এই রোগের চিকিৎসা সম্ভব নয়। যথারীতি একটি গাছের তলায় স্থান লাভ করলো সেই বৃদ্ধা এবং তার বৃদ্ধ স্বামী। যথারীতি ডাক্তারবাবু প্রত্যেকদিন হসপিটাল থেকে তাদের জন্য ওষুধ পাঠাতে লাগলেন এবং মাঝে মধ্যে তিনি নিজে গিয়ে বৃদ্ধাকে দেখে তাকে ইনজেকশন দিয়ে আসতেন। এর মধ্যে একদিন ডাক্তারবাবু যখন কল থেকে ফিরছেন, তিনি দেখলেন প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মধ্যে গাছের মধ্যে দুটি খুঁটের প্লাস্টিক বেঁধে আরও দুটি খুঁট নিজের হাতে ধরে সেই বৃদ্ধ ব্যক্তি অবিশ্রান্ত ধারায় ভিজে চলেছেন এবং ওই প্লাস্টিকের তলায় কোনোভাবে তিনি আশ্রয় দিয়েছেন তার স্ত্রীকে,
যিনি কিনা তখন প্রচণ্ডভাবে রোগগ্রস্ত, গায়ে তার প্রচণ্ড জ্বর, তিনি ভিজে একরকম সপ করছেন, কারণ ওইটুকু প্লাস্টিকের আবরণে সেই বৃদ্ধ স্বামী তার স্ত্রীকে অক্লান্তভাবে বাঁচানোর চেষ্টা করলেও ওই রকম ঝড় বৃষ্টির হাত থেকে ওইটুকুনি প্লাস্টিক দিয়ে তিনি তার স্ত্রীকে বাঁচাতে সক্ষম হচ্ছিলেন না। এরপর ডাক্তারবাবুর আবার এদের প্রতি দয়া হয় এবং তিনি বলেন আপাতত যতক্ষণ না ঝড় বৃষ্টি থামছে তারা যেন হসপিটালের বারান্দাতে গিয়েই ঠাঁই নেয় এবং তাদেরকে বারান্দায় ব্যবস্থা করে দিয়ে, ওষুধপত্রের ব্যবস্থা করে দিয়ে ডাক্তারবাবু সেদিনকের মতন চলে যান। যদিও সেই দিনই সেই বৃদ্ধ ডাক্তারবাবুকে একটি নির্মম প্রশ্ন করেছিলেন, আমার স্ত্রী আর কতদিন বাঁচবে ডাক্তারবাবু? ও বাঁচবে তো? এ রোগ ভালো হবে তো? কিন্তু ডাক্তারবাবু সেই বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে মিথ্যে কথা বলতে পারেননি। তিনি সত্যি কথাই বলেছিলেন, উত্তর দিয়েছিলেন এ রোগ ভালো হওয়ার নয় এবং বৃদ্ধার বাঁচার আশা খুব একটা নেই। যদিও পরের দিন ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর ডাক্তারবাবু যখন ফিরে এসেছিলেন হসপিটালে, তিনি দেখেছিলেন সেই বৃদ্ধ এবং তার স্ত্রী সেখানে নেই। শুধুমাত্র হসপিটালের বারান্দাতেই নয়, তারা কিন্তু গাছের তলাতেও আর নেই, অর্থাৎ কোথাও তাদেরকে ডাক্তারবাবু দেখতে পাননি। এরপর কেটে গেছে বেশ মাঝখানে অনেকটা দিন। ডাক্তারবাবু একদিন গাড়ি করে এক জায়গা থেকে ফিরছেন, হঠাৎ দেখলেন একটি ফাঁকা মাঠের মধ্যে দুপুরবেলা প্রচণ্ড রোদের মধ্যে সেই বৃদ্ধ কিছু একটা করছে। দূর থেকে বৃদ্ধকে দেখতে পেয়ে ডাক্তারবাবু ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন আবার বোধহয় বৃদ্ধ তার বিবি সাহেবকে নিয়ে মাঝ রাস্তায় কোনো বিপদে পড়েছে। তাই ডাক্তারবাবু উপযাচক হয়ে এগিয়ে গেলেন সেই বৃদ্ধের উপকার করতে এবং সামনে গিয়ে দেখলেন না, বৃদ্ধ আজকে একা, তার বিবি সাহেব সেখানে উপস্থিত নেই এবং বৃদ্ধ কতগুলি ভাঙা ইট এবং কিছু মাটির ডেলা নিয়ে সেখানে কিছু একটা বানাবার চেষ্টা করছে। গল্পের কথক ডাক্তারবাবু বৃদ্ধকে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করছো এবং তোমার বিবি জানি বা কেমন আছেন বা তিনি কোথায় আছেন? বৃদ্ধ নির্বিকারভাবে উত্তর দিল, তার বিবি সাহেব আর বেঁচে নেই এবং তিনি এখানে তার বিবির কবর তৈরি করছেন বা কবর নির্মাণ করছেন। কিছুক্ষণের জন্য ডাক্তারবাবু স্তব্ধ হয়ে গেলেন। আসলে দীর্ঘদিন ধরে এই বৃদ্ধকে যেভাবে তিনি নিজের অসুস্থ, দুর্গন্ধযুক্ত, মানুষেও যার কাছে যেতে পারে না সেই রকম স্ত্রীর অক্লান্ত সেবা করতে দেখছেন, তার মধ্যে দিয়ে এই বৃদ্ধের প্রতি ডাক্তারবাবুর মনে একটা শ্রদ্ধার ভাব জেগে উঠেছিল। ডাক্তারবাবু এই বৃদ্ধের মাধ্যমে দেখেছিলেন দাম্পত্য সম্পর্ক কতখানি গভীর। কেউ কাউকে মন দিয়ে ভালোবাসলে তার জন্য সে কি না করতে পারে। এই বৃদ্ধ, যার কিনা কিচ্ছু নেই, যে কিনা পেশায় একজন ফকির, সে নিজের সর্বস্ব দিয়ে, নিজের সমস্ত স্নেহ, ভালোবাসা, সমস্ত কিছু দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত তার স্ত্রীর যেভাবে অক্লান্তভাবে সেবা করে গেছে, সেটা ভালোবাসার চরম নিদর্শন। এরপরই ডাক্তারবাবুর ঈষৎ কৌতূহল হয় এই ব্যক্তি সম্পর্কে এবং তিনি তাকে শেষ একটি প্রশ্ন করেন, তোমার নাম কি? তুমি থাকো কোথায়? ব্যক্তি নির্বিকারে উত্তর দেয়, আমি একজন গরিব ফকির, রাস্তাঘাটে ভিক্ষা টিক্ষা করে যতটুকু যা পাই তাই দিয়েই আমার জীবন জীবিকা চলে, কিন্তু আমার নাম হলো ফকির শাহজাহান। গল্পের কথক ডাক্তারবাবু মুহূর্তের জন্য নির্বাক হয়ে যান। গল্পটিরও এখানেই পরিসমাপ্তি হয়। কি আশ্চর্যের ব্যাপার লক্ষ্য করে দেখো, গল্পের প্রথমে বর্ণিত তাজমহলের সঙ্গে গল্পের শেষে বর্ণিত এই অসুস্থ রোগী এবং তার যে স্বামী, তার কিন্তু আপাত অর্থে কোনো যোগ নেই, কিন্তু যোগ রয়েছে, অতিরিক্ত গভীর যোগ। একজন রাজা, সে সম্রাট, তার নামও শাহজাহান, নিজের স্ত্রীকে ভালোবেসে স্ত্রীর মৃত্যুর পর তিনি বানিয়ে তোলেন অপূর্ব মর্মর স্মৃতিসৌধ, শ্বেত পাথরে গড়া এক স্বপ্নের মতন মিনার, যেটা কিনা তার স্ত্রীর কবর। যুগ যুগান্তর ধরে দেশ দেশান্তর থেকে মানুষ দেখতে আসে সেই কবরের সৌন্দর্য। অমর হয়ে যায় শাহজাহান এবং মমতাজের প্রেম কাহিনী। আর অপরদিকে আরেক বৃদ্ধ মুসলমান ব্যক্তি, যার নাম কিনা কাকতালীয়ভাবে শাহজাহান, তিনি কিন্তু পেশায় ফকির, তার কাছে বিন্দুমাত্র অর্থ নেই, একজন সম্রাট, একজন ফকির, কিন্তু কি অদ্ভুতভাবে সেই ফকিরের মনে তার স্ত্রীর প্রতি যে ভালোবাসা রয়েছে, তার গভীরতা বিশ্ব পৃথিবীর অনেক হিরে মণি মুক্ত জহরতের থেকেও অনেক বেশি। বিশ্বের যে কোনো বড় বড় প্রাসাদ, মিনার, সৌধকে ওই বৃদ্ধের ভালোবাসা হার মানাতে পারে। হাজার দুঃখে, হাজার কষ্টে, হাজার ঝড়ঝাপটার মধ্যে দিয়েও নিজের পচে যাওয়া, গলে যাওয়া, দুর্গন্ধযুক্ত স্ত্রীকেও আপ্রাণ আঁকড়ে রেখেছিলেন সেই বৃদ্ধ এবং তিনি প্রমাণ করেছিলেন ভালোবাসা কিন্তু কোনোরূপ অবস্থা, স্থান, কাল, পাত্রর ভেদ মানে না। ভালোবাসা মন থেকে উৎসারিত হয়ে আসা এক আবেগ। সেই ভালোবাসার চিরন্তন প্রকাশে ওই বৃদ্ধ ফকির শাহজাহান কোথাও যেন সম্রাট শাহজাহানের মানসিকতার সঙ্গে এক হয়ে যায় এবং তার তৈরি করা কবর কোথাও যেন হয়ে ওঠে তাজমহলের সমতুল্য। এখানেই গল্পটির তাজমহল নামকরণ সার্থকতা পায় এবং গল্পটি অপূর্ব সুন্দরভাবে প্রেমের একটি চূড়ান্ত পরাকাষ্ঠা রূপে, দাম্পত্য প্রেমের একটি নিদর্শন রূপে পাঠকের মনে স্থায়ী আসন লাভ করে। এখানেই শেষ হলো বনফুলের
ফুলের লেখা তাজমহল গল্প। অপূর্ব সুন্দর এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আমার আলোচনা দেখছো তাদেরকে বলবো অবশ্যই অনলাইন অফলাইন ব্যাচে আমার সঙ্গে যুক্ত হও। আমাদের অফলাইন সেন্টার রয়েছে কলকাতার কলেজ স্ট্রিটে, হাওড়া জেলার জগৎবল্লভপুরে, এবং অনলাইনে আমার কাছে বর্তমানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের নানা স্থান থেকে ছেলেমেয়েরা কিন্তু ক্লাস করছে। তো যারা মনে করছো নিজেদের বাংলা অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে আরো সুন্দর করে তুলবে, প্রত্যেকটা টপিকের জন্য প্রয়োজনীয় নোটস চাই এবং প্রত্যেকটা টপিক সহজভাবে বুঝে খুব শর্টকাটে বেশি বেশি নম্বর পেয়ে পাশ করবে, তারা অবশ্যই যুক্ত হতে পারো বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে। বর্ধমান ইউনিভার্সিটির বাংলা মেজর স্টুডেন্টদের জন্য অবশ্যই বলবো যে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যুক্ত হতে শুরু করে দাও।